দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন CSRM গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই নতুন বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের সঙ্গে যারা যারা আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাইম আবেদিন, সমন্বয়ক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আয়াতুল্লাহ বেহেশতি, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পাবলিক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিনিধিত্ব করছেন আমাদের এখানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং TVN 24 এর চিফ এডিটর নাজমুল আশরাফ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই একজন কেন্দ্রীয় সমন্বয়ক যুক্ত হবেন, তখন তার সঙ্গে আপনাদেরকে আমরা পরিচয় করাবো। আসলে আলোচনার অনেকগুলো প্রেক্ষাপট আছে। একটি স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন পূরণের পরে সেই স্বপ্নকে আবার বিনির্মাণের একটা নতুন যাত্রা শুরু হয়েছে আসলে নতুন সরকারের মাধ্যমে। এবং যে সরকারটিতে আসলে ছাত্র আছে, তার সঙ্গে আছেন পেশাজীবী, বুদ্ধিজীবী, সবাই মিলে। আমি একটু নাইম আবেদিনের কাছে আসতে চাই যে আমরা আসলে যে রক্ত, যে বিপ্লব পেরিয়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি, এরপরে তো আসলে বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন দেখার জায়গা তৈরি হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলার বাংলাদেশ এবং ভয়হীন সংস্কৃতির বাংলাদেশ। তো সেই জায়গায় আসলে আপনারা কি মনে করেন, যেভাবে শুরু হয়েছে এই শুরুটা এবং তারপরের স্বপ্নগুলো আপনাদের মধ্যে নিশ্চয়ই গঠিত আছে? আপনি যদি আপনার কথাটি একটু বলেন নাইম আবেদিন। ধন্যবাদ নিউজ 24 কে আজকে আমাদের এখানে ইনভাইট করার জন্য। আমি নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে প্রতিনিধিত্ব করছি। সো প্রথমেই সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। ছাত্রদের এই আন্দোলন একটা পর্যায়ে যখন গণ অভ্যুত্থানে এবং জনমানুষের আন্দোলনের রূপ নিয়েছে, সবাই আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন। এই অর্জন শুধুমাত্র ছাত্রদের অর্জন না, এই অর্জন সকল শ্রেণী পেশার মানুষের অর্জন, সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি গোত্রের অর্জন। এই অর্জনকে ধরে রাখার জন্য আমাদের এখন খুবই জরুরি ইউনাইটেড থাকা। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থেকে যেই অর্জন করেছি, সেই অর্জনকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি। প্রথমত আমাদের যেই বিষয়গুলো সামনে এসে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে অস্থিরতা। অর্থাৎ আমরা এটা আমাদের আগে থেকে জানা ছিল, হয়তো স্বাধীনতা অর্জনের পর একটা প্রাথমিক অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং সেটা হয়েছিল, এবং সেটা এখন আমরা মনে করি যে অনেকাংশেই সেটা কমে গিয়েছে। আমাদের যে বিভিন্ন দলীয় কোন্দল বিগত 16 বছর ধরে চলে এসেছিল, বিভিন্ন দলের উপর যেই নির্যাতন, অত্যাচার, বিভিন্ন দল বলবো না, বিভিন্ন মানুষের উপর, সাধারণ মানুষ সেটা অনেক বেশি সাফার করেছে। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে যে ক্ষোভ, সেটার একটা পরিস্ফুটনের সুযোগ তারা পেয়েছিল এবং একাংশ সেটা করেছে। এবং তাদের দলীয় শৃঙ্খলা আমি মনে করি যে ফিরিয়ে আনার মাধ্যমে সেটা তারা কন্ট্রোল করতে পেরেছে। তো এখন আমরা স্বপ্ন দেখছি একটি গণতান্ত্রিক সুন্দর দেশের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি হিসাবে এই আন্দোলনে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সেটা কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় পড়াশোনা করেছে। রাজনীতি বা কোনো ধরনের আন্দোলনে ততটা কিন্তু আমরা অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এই আন্দোলনে যখন আমরা দেখেছি আমাদের ভাইদের রক্ত ঝরছে, অর্থাৎ দেশের মানুষের জন্য আমরা সবাই নেমেছি। এখানে কিন্তু কোনো ব্যক্তি বিশেষের জন্য নামিনি, এখানে আমরা দেশের মানুষের জন্য নেমেছি। সেই অর্জনটা এখন আসলে আমরা একটাই দেখি, সেটা হচ্ছে সকল মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাবে, মিডিয়াগুলো স্বাধীন হবে, সকল মানুষ তাদের সাধ্যমতো তাদের চিন্তা চেতনা প্রকাশ করতে পারবে, দল মত নির্বিশেষে সকল মানুষ তাদের ভোটের অধিকার, তাদের যে মানবাধিকার সহ তাদের যত নাগরিক হিসেবে আমাদের যে অধিকারগুলো, সেগুলো আমরা ফিরে পাবো, এই আশা করছি এখন। ধন্যবাদ জানাচ্ছি নাইম আপনাকে। আমি একটু আয়াতুল্লাহ বেহেশতির কাছে আসতে চাই। আমরা যে কথাটির সূত্র ধরে আমি আসতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনে বা সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা একটু পিছিয়ে থাকে, এরকম একটি প্রবাদ বা প্রচলিত একটি বাস্তবতা ছিল। কিন্তু আমরা দেখলাম যে এই জেনজি বা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এখানে আপনারা একদম কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়েছেন। এটি একটি প্রশংসার দাবিদার একটি বিষয়, কিন্তু এই প্রশংসার পরে আসলে অনেকগুলো স্টেপ পার হতে হবে। আজকে অনেকগুলো উপদেষ্টা গণমাধ্যমে কথা বলেছেন, তারা যেটা বলেছেন যে আসলে পলিটিক্যাল পার্টিগুলো যে ফরম্যাটে চলে, সেই ফরম্যাটেও তারা আসলে এক ধরনের শুদ্ধ অভিযান চালাতে চান বা সংস্কার প্রয়োজন। কারণ আমি এসেছি আপনাকে বসতে দিব না, আপনি এসেছেন আমাকে বসতে দিবেন না, এই দেশটা তো আসলে সবার হওয়া উচিত। তো সেই জায়গায় ছাত্র প্রতিনিধিরা তো যুক্ত হবেন এই উপদেষ্টাদের সঙ্গে, আসলে সেখানে আপনাদের প্রত্যাশা কি থাকবে? ধন্যবাদ নিউজ 24 কে। আসলে
6 তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে বলা হচ্ছে, আরম্ভ হয় এবং সেখানে দেখা যায় শুরুতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম এই বিষয়ে তারা গোড়াপত্তন করেন এই আন্দোলনের, কিন্তু পরবর্তীতে মোটামুটি 16 তারিখ থেকে বা 15 তারিখ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পার্টিসিপেট করে। কিন্তু তাদের, আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব একটা পাবলিক জবগুলোতে বা সরকারি চাকরিগুলোতে খুব একটা ধাবিত হয় না, কিন্তু তারা বিভিন্ন কর্পোরেট জবগুলোতে লিড করে থাকে খুব সাধারণত। তো সেই দৃষ্টিকোণ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব একটা এই বিষয়ে মাথা ঘামানোর কথা না। কিন্তু আমরা কখন মাঠে নেমেছি? 15 তারিখ থেকে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর বেধড়ক মারধর করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপরে সরকারি যে লেলুপ বাহিনী থাকে, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে পুলিশ লীগ পর্যন্ত তাদের উপর হামলে পড়ে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নৈতিকতার দায়বদ্ধতা থেকে এখানে আসে, তাদের নিজস্ব কোনো এজেন্ডা এখানে ছিল না। তো কাজেই আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা আমরা নিজেরাও চিন্তা করি, শুধু যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা নিজেদেরকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা নিজেদের জায়গা থেকে নিজেদের দায়বদ্ধতা বা একটা সরকারি চাকরি বা একটা বেসরকারি চাকরি করবো বা কর্পোরেট একটা জব করে একটা সুন্দর লাইফ লিড করবো, দেশের বাইরে চলে যাব, নট নেসেসারি লাইক দিস। এটা টোটালি এটা ভুল ধারণা সম্পূর্ণভাবে। আমরা 16 তারিখ থেকে লাগাতার আন্দোলন ঘোষণা করি। 17 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তাদেরকে হল ভ্যাকেন্ট করতে বাধ্য করা হয়, বিজিবি দ্বারা তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়, তখন থেকে আমরা 18 তারিখ থেকে প্রথম গণ অভ্যুত্থানের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসে। এর আগ পর্যন্ত পুরো আন্দোলন ছিল একটা সংস্কারমূলক আন্দোলন এবং এই আন্দোলনের সময় সম্পূর্ণ অসহিংস আন্দোলন চলেছে। আমরা সেই বিষয়কে আমরা টোটালি সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে গণ অভ্যুত্থানের ডাক আমরা দিয়েছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, যখন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, সাধারণ শিক্ষার্থীদেরকে মেয়েদেরকে একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নিজে মেয়ে হয়ে মেয়েদের উপরে যে হামলা, তার কোনো নিন্দা প্রতিবাদ না জানিয়ে উল্টো তাদেরকে রাজাকার বলে অভিহিত করা হয়, তখন আমরা মাঠে নেমেছি। কাজেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য এবং তাদের যে রক্ত, যে স্রোত যে কোনো জায়গা থেকে সব থেকে বেশি প্রবাহিত হয়েছে এবং রাজপথ রঞ্জিত হয়েছে, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই এখানে। আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে উপদেষ্টার কথা আপনি যেটা বললেন, সেই স্তরে অবশ্যই আমরা আমাদের প্রতিনিধিত্ব জায়গা থেকে আমরা কথা বলতে চাই এবং আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এত সুন্দর অর্গানাইজ ভাবে একটা সরকারকে, একটা স্বৈরাচার সরকারকে পদত্যাগে বাধ্য করেছে, আমরা চাই সেখানে আমাদের ভূমিকা থাকুক। কারণ আমরা বিশ্বাস করি এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালে জেন জি বা জেনারেশন জি, যেটাকে আপনি বলছেন, এখানে এত চমৎকার অর্গানাইজ ভাবে এবং এখন এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে আজকে যে এখন পর্যন্ত আমাদের ল অ্যান্ড অর্ডার সঠিকভাবে ঠিক হয়নি, এখানে 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন, প্রধান বিচারপতি সহ নতুন বিচারপতি রিইনস্টেট করা হচ্ছে, এই সব বিষয়গুলোকে আমার মনে হয় যে একটা পজিটিভ দিক থেকে চিন্তা করা উচিত এবং আমরা এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এবং আমাদের সেই সুযোগ করে দেওয়া উচিত মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আশরাফ ভাইয়ের কাছে আসার আগে একটু মোসাদ্দেক আলীর কাছে আসতে চাই। আমরা আসলে এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী, কারণ যে না বলা কথাগুলো আসলে আমাদের মানে বলা হয়নি এতদিনও, সেটি আপনারা আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন। এখন যে কথাটি একটু বলতে চাই সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কাঠামো তো আসলে তো ঘুণ ধরেছিল, সেই ঘুণধরা কাঠামোকে এখন ঢেলে সাজাতে হবে, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। তো সেই জায়গায় আসলে অনেকগুলো প্রতিবন্ধকতাও তো সামনে ফেস করতে হবে বলে আমাদের মনে হয়। তো সেই জায়গাগুলো নিয়ে আসলে আপনাদের যারা তরুণ প্রজন্মের যারা আছেন, যারা এই আন্দোলনকে সমন্বয় করেছেন, কি ভূমিকা রাখতে চান আপনারা? আসলে দেখুন, এই আন্দোলনটা শুরু থেকেই আপনি যেটা বললেন যে আপনারা করে দিয়েছেন, না আমরা করে দিইনি, এটা সবাই মিলে করেছি আমরা। এখানে সকলের অংশগ্রহণ ছিল। শুরুটা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে যে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছে, পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয় সেটাতে অংশগ্রহণ করেছে। ভাইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মানারাতের শাকিল সহ অনেক ভাই শাহাদাত বরণ করেছেন। সকলের রক্তের বিনিময়ে হচ্ছে আমরা এই বিজয়টা অর্জন করেছি। সুতরাং এই বিজয় আন্দোলনটা আমাদের সকলের, আমরা সকলে মিলে হচ্ছে এই যে বর্তমান কথা বলার যে সুযোগ তৈরি হয়েছে সেটা তৈরি করেছি। তো সেটা রক্ষা করতে হলেও আমাদেরকে সকলকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। প্রতিটা এই বিপ্লবটা এদেশের মানুষকে তো বটেই, পুরো বিশ্বকে একটা বার্তা দিয়েছে যে বাংলাদেশের জনগণ জেগে উঠতেছে, তারা এখন আর সব কিছুতে হচ্ছে আপোষকামিতার মধ্যে নেই। প্রতিটা বিষয়কে তারা প্রতিবাদের মাধ্যমে ডিফেন্ড করতে চায় এবং প্রতিটা বিষয়কেই তারা হচ্ছে প্রশ্ন তুলতে চায়। এদেশের মানুষ প্রশ্ন করতে শিখেছে। আমরা মনে করি যে প্রতিটা স্টেপে যখনই যে পদক্ষেপ নেওয়া হোক না কেন, কারণ আপনারা জানেন 15-16 বছর যাবত, শুধু 15-16 বছর যাবত না, 15-16 বছর যাবত আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে ধরে ধরে ধ্বংস করেছে, চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পোশাক খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে বারবার করে গিনিপিগের মতো করে বারবার করে পরীক্ষামূলকের নাম করে শিক্ষার্থীদেরকে যেভাবে গিনিপিগ বানানো হয়েছে, প্রতিটা ক্ষেত্রে গণমাধ্যমের
সম্প্রচার বন্ধ করে দেওয়া, হুমকি দেওয়া। আমরা যখন আন্দোলন ডিজিটাল ক্র্যাকডাউনে চলে গেছে, তখন আমরা যখন বিবৃতিগুলো পাঠাচ্ছিলাম বিভিন্ন মিডিয়া হাউসে যে তখন সেই প্রথম দিন আমাদের বিবৃতিটা প্রকাশ করার পরে ডিজিএফআই থেকে সংশ্লিষ্ট মিডিয়া কর্মী এবং প্রিন্ট মিডিয়ার অফিসে যে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে আমরা ডিজিএফআই থেকে বলছি আপনারা এই ধরনের কোনো বিবৃতি ছাপাবেন না। স্পষ্টভাবে এইভাবে গত 15 বছর যাবত তারা চালিয়ে এসেছে। এখন বর্তমানে যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবটা সবার বিপ্লব হয়েছে। এখন যে কোনো মুহূর্তে যে কেউ যে আবার সেই সুবিধা ভোগীর জায়গায় চলে যাবে না তার নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। সেই কারণে হচ্ছে দেশের মানুষকে প্রতিটা মুহূর্তে সচেতন থাকতে হবে। শুধু শিক্ষার্থী সমাজ নয়, এই দেশের প্রতিটা সর্বস্তরের নাগরিককে হচ্ছে এখানে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে এবং সজাগ থাকতে হবে। আর আরেকটা বিষয় আমরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে করছি এই মুহূর্তের জন্য, আমরা বারবার করে আশঙ্কা করছি একটা প্রতি বিপ্লব হওয়ার বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি। আপনারা একটা নিউজ মিডিয়া হয়তো দেখে থাকবেন যে গতকালকে জুডিশিয়াল কুয়ের একটা প্ল্যান ছিল এবং আমরা আবার শুনতে পাচ্ছি যে সংখ্যালঘু ভাইদেরকে ব্যবহার করার মাধ্যমে হচ্ছে এই দেশে যাতে আরেকটা মিডিয়া আরেকটা যাতে কু করা যায়, কু করে যে শেখ হাসিনা ওই খুনি স্বৈরাচারী সরকারকে আবার এই দেশে এস্টাবলিশ করা যায় তার একটা প্রচেষ্টা কিন্তু চলমান। আপনারা দেখছেন আজকে বিজেপির যে গদি মিডিয়া বলা হয় রিপাবলিক বাংলা, সেখান থেকে এদেশে যে হিন্দু সংখ্যালঘু ভাইরা আন্দোলন করছেন তারা কিছু দাবি তুলতেছেন, সেই দাবির আন্দোলনকে তারা বলে দিচ্ছে, তাদের মিডিয়াতে প্রচার করার চেষ্টা করছেন যে এই আন্দোলনটা সংখ্যালঘুদের আন্দোলন নয়, বরং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। এভাবে মিথ্যা তথ্য গুজব দিয়ে এদেশের মানুষকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে বারবার ঠেলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। আপনারা লালমনিরহাটের ঘটনা দেখেছেন, লালমনিরহাটে বলা হচ্ছে যে হিন্দু সমাজ সবাই বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। আমরা যখন বিভিন্ন হিন্দু ভাইদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, আমরা যখন শুনতে পেয়েছি যে অমুকের বাড়িতে আঘাত হয়েছে, হামলা হয়েছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পেয়েছি যে হামলাটা আসলে তাদের বাড়িতে হামলা হয় না। তারা বলছে যে না, আমাদের বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং আমরা শুনতে পাইছি যে পাশের এলাকায় হামলা হয়েছে। মানে তিলকে তাল বানানোর চেষ্টা বারবার করছে। যে আপনারা আরেকটা বিষয় দেখেছেন যে মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, ভারতীয় মিডিয়া প্রচার করতেছে যে এখানে লিটন দাসের বাড়িতে হামলা হচ্ছে। তারা বারবার করে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে না, এদেশের মানুষ সংখ্যালঘু জনগোষ্ঠী আছে, তাদের উপর অত্যাচার করে তাদেরকে দেশ ছাড়ার চেষ্টা করতেছে, এদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, এই ধরনের কথা বলে বিশ্ববাসীকে বাংলাদেশের উপর ক্ষিপ্ত করে চলার চেষ্টা করতেছে এবং এদেশের হিন্দু সমাজকেও সনাতন ধর্মাবলম্বী যাদের আছে তাদেরকেও উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনার ঠাকুরগাঁওর একটা উদাহরণ দিতে পারি। ঠাকুরগাঁও জগদল সীমান্তে যে হিন্দু ভাইরা চলে গিয়েছিল, তো আমি ঠাকুরগাঁও সমন্বয়কের সাথে তখন কথা বলেছি যে আপনারা ওখানে যে বিষয়টা দেখেন যে কি হয়েছে। তখন সে বলতেছেন আমরা ওখানে যে জানতে পেরেছি যে ওই এলাকা, যেসব এলাকার লোকজন এখানে চলে এসেছে তাদের এলাকায় কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি, বরং তারা শুনতে পেয়েছে যে হিন্দু পাইলেই মারা হচ্ছে, হিন্দু পাইলেই কেটে ফেলা হচ্ছে, এই ধরনের আতঙ্কে তারা এখানে চলে আসছে। তো সব ক্ষেত্রে যে প্রতি বিপ্লবের একটা ষড়যন্ত্র যে আছে, সেই ব্যাপারে হচ্ছে আমাদের দেশের জনগণকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং যে কোনো মুহূর্তে রাজপথে নেমে আসা লাগতে পারে। আমরা আরেকটা গুজব শুনতে পাচ্ছি, বিভিন্নভাবে তথ্য পাচ্ছি যে 15 আগস্টকে কেন্দ্র করে ওই স্বৈরাচারী সরকার এবং ভারতীয় এজেন্সি এদেশে আরেকটা অরাজকতা সৃষ্টির চেষ্টা তারা চালাচ্ছে। তো সেই বিষয়ে দেশবাসীকে সচেষ্ট থাকতে হবে এবং আমরা যে স্বাধীনতা এনেছি এটা সকলে মিলে এনেছি, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সেই জন্য সকলকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে যাতে কোনোভাবে কোনো ষড়যন্ত্রমূলক অপশক্তি কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে। আপনার কাছে আসি একটু পরে, আমি আশরাফ ভাইয়ের কাছে একটু আসতে চাই। আসলে অনেক আলোচনার জায়গা আছে, কারণ আসলে এখন তো প্রত্যাশার পারদ অনেক উপরের দিকে, তো সেই জায়গায় আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় কাজ অনেক ধরনের কাজকর্ম আমাদের করতে হবে। আপনার কাছে আসলে সার্বিক পরিস্থিতির মূল্যায়নটা শুনি একটু। ধন্যবাদ আপনাকে। তার আগে আমি নাইম, আয়াতুল্লাহ এবং মোসাদ্দেককে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। এই ছাত্র জনতার আন্দোলনে যারা সমন্বয়ের ভূমিকা পালন করেছেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, সারা দেশে আন্দোলন করেছেন, জনগণকে সম্পৃক্ত করেছেন, তাদের সবার প্রতি অভিনন্দন এই বিজয়ের জন্য। যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তারা ইতিহাসের অংশ হয়ে গেছেন। আবু সাইদ, মুগ্ধ, এরা তো এখনই ইতিহাস, ভবিষ্যতে সেটা আরও তাৎপর্যময় হবে। আরও অসংখ্য মানুষ যারা শহীদ হয়েছেন,
তাদের ইতিহাসও আমরা একে একে জানতে পারবো, সবারটা হয়তো এখন আমরা জানতে পারছি না। ফলে এই যে ৭১-এর পরে আমরা অনেকগুলো বড় বড় রাজনৈতিক পট পরিবর্তন দেখলাম, প্রত্যেকটা পরিবর্তনের পরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা জাগে, এবার বুঝি দেশটা ঠিক হবে, এবার বুঝি স্বাধীনতার স্বাদ আমরা পাবো, এবার বুঝি আমার অধিকার পাবো, এবার বুঝি আমি শোষণ বঞ্চন না নির্যাতনের শিকার হব না। এই প্রত্যাশা করতে করতে কিন্তু আমাদের অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ৭১-এর পরে তো অনেকবার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা সেটা পাই না। বারবার আবার সেই পুরনো কায়দায় শাসক গোষ্ঠী, রাষ্ট্র, সরকার জনগণকে আবারও নির্যাতন করে, শোষণ করে, বঞ্চিত করে, এবং বৈষম্য যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম আমরা, যে একটি স্বাধীন দেশ, শোষণমুক্ত দেশ, বৈষম্যহীন দেশ, যেখানে সবার অধিকার থাকবে, মানবিক মর্যাদা থাকবে, এবং আমরা স্বাধীন দেশের মানুষ হিসেবে বাস করব। সেটি তো আমরা অনেক আমল, অনেক যুগ, অনেকভাবে দেখলাম, কখনোই পুরোপুরি পাই নাই, কখনো কম, কখনো বেশি। বিশেষ করে গত 3 মেয়াদের যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের সময় তো এটা একেবারে ভুলণ্ঠিত হয়েছে, যার কারণে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, এবং তার জন্য এরকম একটা বিপ্লব হয়েছে। এখন বিপ্লবের পাল্টা, যেটা মোসাদ্দেক বলছিলেন যে প্রতি বিপ্লব হয়, তার কিছু আলামত কিন্তু আমরা দেখছি। আপনি বিচারিক অভ্যুত্থান বলেন, গোপালগঞ্জের ঘটনা বলেন, হিন্দু সম্প্রদায়কে নিয়ে, সংখ্যালঘু নিয়ে যা কিছু ষড়যন্ত্র করছে, ভারত কি চুপচাপ আছে? নিশ্চয়ই না। ভারত এই 15 বছর কি করেছে তার ছিটাফাটা আমরা আলোচনা করেছি, একেবারে তথ্য যুক্তি দিয়ে, বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে, এবং তখন অনেক রকমের ভয়ভীতির পরও আমরা অনেকেই ভারতের বিরুদ্ধে একেবারে সোচ্চার ছিলাম। কিভাবে ভারত আমাদের ক্ষতি করছে, আমাদের সরকার কিভাবে আমাদের জাতীয় স্বার্থ ভারতের হাতে তুলে দিচ্ছে, কি করে আমরা আবার একটা পরাধীন জাতি হয়ে যাচ্ছি। আমরা ৭১ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি ভারতের দাসত্ব বরণ করার জন্য তো না। সেই কাজটাই গত 15 বছর টানা আওয়ামী লীগ সরকার করেছে, করতে দিয়েছে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং কিভাবে ক্ষমতা টিকে ছিল, কি শাসন ব্যবস্থা কায়েম করেছিল, জনগণ কেমন ছিল, লুটপাট, দুর্নীতি, তার ফলাফল হচ্ছে বিপ্লব। এটা সবাই এখন জানে। কিন্তু আমি বলছি যে ভারত কি চুপচাপ বসে থাকবে, এটা ভাববার কোনো কারণ নাই। ফলে ভারত যে সুবিধাটি পেয়েছে টানা 15-16 বছর, সেটি আবার পেতে চাইবে, এবং সেই শক্তিকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাইবে, এটা খুব স্বাভাবিক। ফলে আমাদেরকে ভারতের এই ষড়যন্ত্র লক্ষ্য এবং আবারও সেই সুবিধা ফিরে পাওয়া, এবং বাংলাদেশকে দখল করার চেষ্টা, দখল বলতে তো আর ফিজিক্যাল দখল না, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার কূটনীতি, আমার সবকিছু, মানে আধিপত্য বিস্তার করা, এবং বাংলাদেশের স্বার্থ সকল কিছু নিয়ে নেওয়া, তাদেরকে সবকিছু দিয়ে দেওয়া, কোনো কিছু না পাওয়া, ওই জিনিসটাই তো তারা পেতে চাইবে। এটা হচ্ছে একটা সতর্ক থাকার দিক। আর দ্বিতীয় হচ্ছে, এখানে যারা পরাজিত শক্তি, বা এই যে দুঃশাসনের সময় যারা সুবিধাভোগী ছিল, যারা বিভিন্ন পেশার, আমাদের পেশা সহ, আমি আবারও বলছি, এই সব পেশার মানুষের মধ্যে যারা দালালি করেছে, সুবিধা নিয়েছে, অবৈধ সুবিধা নিয়েছে, প্রভাব খাটিয়েছে, এই আপনার জঘন্য সরকারকে সহায়তা করেছে, তোষামোদ করেছে, এবং তাদেরকে মাথায় তুলে রেখেছে, তাদেরকে বিশ্বসেরা বানিয়েছে, সেই মানুষগুলো তো তার যেই ফেলে আসা বাস্তবতা, যে সুবিধা, সেটা ফিরে পেতে চাইবে। ফলে বহুশক্তি কার্যকর থাকবে। আমি শেষ করি, আপাতত যারা এখন দায়িত্ব নিয়েছেন তারা অরাজনৈতিক, তারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। যদি কেউ বলে ওনারা নির্বাচিত না, হয়তো নির্বাচনী ব্যবস্থা নির্বাচিত না, এই মানুষগুলোর প্রতি বাংলাদেশের 90-95% মানুষের সমর্থন আছে। আপনি একটা গণভোট করে দেখেন, 95% লোকজন বলবে হ্যাঁ ঠিক আছে, এরাই চালাক। তাহলে আপনার জনপ্রতিনিধিত্ব তো তারা করছে, তাই না? এবং ছাত্র সমাজ যারা সক্রিয় আছে এখনো এই বিপ্লবের প্রক্রিয়া এগিয়ে নিয়ে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়া, তার জন্য যে রাষ্ট্রীয় কাঠামো, সাংবিধানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো, সবকিছুর আমূল পরিবর্তন করে এটাকে জনগণের কল্যাণ উপযোগী করা, সেটা দীর্ঘ প্রক্রিয়া ব্যাপার। সেই কাজে আমি শুধু বলবো, যেটা মোসাদ্দেক বলছিল ঐক্যের কথা, এটা শুধু যারা বিপ্লব করেছে তাদের ঐক্য না, যাদের মাধ্যমে আমরা এগুলো বাস্তবায়ন করব, রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্র, সেখানকার ঐক্য দরকার হবে। শেষ লাইন হচ্ছে, যারা রাজনৈতিক শক্তি, তাদের সমর্থনও লাগবে। এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, একটা বিরতি নিব। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি আলোচনায় প্রথমবারের মতো বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন CSRM, জনতন্ত্র গণতন্ত্র। বিরতি নিয়ে ফিরে আসছি।
দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা একটু আবারও নাঈম আবেদিনের কাছে ফিরতে চাই। আসলে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলার আছে, কিন্তু আসলে সময়গুলো সংক্ষিপ্ত, ধরে ধরে কথা বলতে চাই। পুলিশ বাহিনী আগামীকালকে থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কর্মক্ষেত্রে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছে, এবং তাদের মধ্যে অনেকেই যে সমস্ত কুকীর্তি বা কুকর্ম করেছেন তারও আসলে অনেক ফলও তারা অনেকে ভোগ করেছেন। এই বাস্তবতায় আপনারা যারা সমন্বয়কারী আছেন, নাঈম, বিশেষ করে আপনার কাছে বলতে চাই, তাদেরও তো আসলে সাহসের দরকার। তাদের পাশে আপনারা কিভাবে থাকবেন সেই পরিকল্পনা আপনারা নিয়েছেন কিনা? আসলে দেখুন, আসলে পুলিশ যে বাহিনী সেটা ছিল সরকারি বাহিনীতে রূপান্তরিত নিয়েছিল। তো আশা করব দলীয় বাহিনী। এই দলীয় বাহিনী এক্স্যাক্টলি। তো এখন পুলিশের আর কোনো ভয় থাকার কথা নেই, কারণ এখনকার যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা সেভাবেই সবকিছু করবে যাতে পুলিশ আর কখনো দলীয় বাহিনী হতে না পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, জনমানুষের ভিতরে পুলিশের প্রতি যে ক্ষোভটা ছিল সেটা আমি মনে করি এখন পরিষ্কার বা মোচন হওয়ার কথা, কারণ পুলিশরা অলরেডি নিজেদের মধ্যেই বিদ্রোহ করেছে যে তারা একটা চেইন অফ কমান্ডের কাছে আবদ্ধ ছিল, তাদের সিনিয়ররা যা বলছিল সেটা করতে তারা একরকম বাধ্য ছিল, এবং একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে এটা আমি বুঝি, এটা তারা ঠিক বলেছে। তো সেই ক্ষেত্রে থেকে যেহেতু তাদের যে উপর লেভেলের যারা দুর্নীতিবাদী ডিবি হারুনের মতো যারা ছিল তাদেরকে অবশ্যই এখন আর রাখা হবে না, সেখানে নিউট্রাল কাউকে অবশ্যই আনা হবে। তো সেই ক্ষেত্রে আমি তাদের প্রতি আহ্বান করব যে আপনারা কাজে ফিরুন, জনগণ আপনাদের পাশে আছে, ছাত্ররা আপনাদের পাশে আছে। প্রত্যেকটা এলাকা ভিত্তিক আমরা জানি যে ছাত্ররা পুলিশের থানা পাহারা দিচ্ছে, রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে। হ্যাঁ, সো এবং আমরা অনেক জায়গায় দেখছি রাতে খাবারের আয়োজন করে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে ডাকাত পাহারা দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমি মনে করি যে পুলিশের জন্য হয়তো শুরুর দিনটা অনুকূলে ছিল না ডিউটি করার জন্য, বাট এখন মনে করি পুলিশ ভাইরা আপনারা কাজে যোগ দেন, জনগণ আপনাদের সাহায্য করবে, আপনারা জনগণদের সাহায্য করবেন। অর্থাৎ যখন পুলিশ জনগণের পুলিশ হবে অবশ্যই তখন জনগণ পুলিশের সাথে থাকবে। পুলিশ যখন সরকারের পুলিশ হবে, সরকার পালাবে, পুলিশ বিপদে পড়বে। তাই জনগণের পুলিশ হন, জনগণ আপনাদের পাশে থাকবে। এবং আরেকটি বিষয় যেটি একটু আগে আমাদের ভাই বললেন, কেন ভারতের গোলামি করছিল বা কেন ভারতের দাপট ছিল। দেখুন, একটা গণতান্ত্রিক দেশে যখন একটি সরকার জনগণের সরকার হয় তখন সে কোনো একটা ডিল করতে গেলে তার একটা পাওয়ার থাকে, তার একটা ক্ষমতা থাকে যে আমি এই ডিলটা করবো আমার দেশের স্বার্থে। সেখানে যদি তারা আমার বিরুদ্ধে কোনো কিছু করতে যায় সেক্ষেত্রে আমার সরকার জনগণ আমাদেরকে সাপোর্ট দিবে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কাজ করছি, আমি নিজেকে সমন্বয়ক বলবো না, জাস্ট জনগণকে আহ্বান করেছি, সহযোদ্ধা যারা ছিল তারা কিন্তু আমার ডাকে আমাকে দেখে আসেনি। তারা কেন এসেছে? একটা নির্দিষ্ট বৈষম্যের বিরুদ্ধে এসেছে, সবাই এসেছে। তো সেরকম সরকার যখন কোন একটা জনগণের পক্ষে হয়ে, ভারত হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, কোন একটা দেশের সাথে যখন ডিল করবে তখন জনগণ যদি তাদের পাশে থাকে, সেই গার্ডস যদি সরকারের থাকে, অবশ্যই সে তার নিজের স্বার্থ বিলীন হতে দিবে না। মানে জনভিত্তি থাকলেই আসলে বার্গেনটা করা যায়। এক্স্যাক্টলি। তো এই কারণে ভারত প্রেম বা ভারতের প্রতি আমাদের যেই পলায়িত সরকারের যেই আপোষ ছিল সেটা আমি মনে করি এই কারণেই যে জনগণ তাদের পক্ষে ছিল না। আর এখন আমি বলবো যে যেই সরকারই আসবে অবশ্যই ইলেক্টেড সরকার হবে, আর অলরেডি ভাই বলেছেন এটা ইলেক্টেড সরকারই। তো যেই সরকারই আসবে ভবিষ্যতে ইলেক্টেড সরকার হবে, জনগণ তার সাথে থাকবে। যে কোনো দেশের সাথে আমাদের দেশের যে মানুষ, আমাদের যে বিদ্রোহী ক্ষমতা, ইতিহাস সেটা সাক্ষী, সেই শক্তি নিয়েই কিন্তু সরকার প্রত্যেকটা দেশের সাথে ডিল করে। ধন্যবাদ জানাচ্ছি। আয়াত, আপনার কাছে একটু আসি। আমরা রাস্তাঘাটের গণপরিবহন ব্যবস্থার কথা একটু বলতে চাই। আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের রাস্তায় আছে, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, দেয়ালে লিখছে, অনেক কাজ তারা করছে, এবং ট্রাফিক বাহিনীর সদস্যরাও মাঠে নামবেন বলে আমরা জানতে পেরেছি বা শুনতে পেরেছি। এই ব্যবস্থাপনা নিয়ে আসলে আপনার কি বক্তব্য আছে একটু? না, দেখুন, আমাদের 2018 সালে সব থেকে বড় যে এই আন্দোলনের আমি যদি বলি গোড়াপত্তন যদি বলতে পারি, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। সাধারণ শিক্ষার্থী বললে আসলে একটু ভুল হবে। যারা স্কুল কলেজে ইউনিফর্ম পরা শিক্ষার্থী ছিল তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশ আজকে স্বাধীনতার পর এত বছর পরে একটা ইমার্জেন্সি লেন বলে যে লেনটা আছে সেটা চালু করা যায় এবং সেটা সম্ভব, সেটা কার্যকর হবে। তার মানে এতদিন যে সিস্টেম অনুযায়ী চলছিল সেটা সম্পূর্ণ ফেল করেছিল এবং এটা তারা নতুন করে রিইনস্টেট করেছিল, যদিও সেটা একটা সাময়িক সময়ের জন্য। আজকে সেই 2018-তে যেই শিক্ষার্থীরাই আন্দোলন করেছিল, আজকে এত বছর পরে, অর্থাৎ 6 বছর পেরিয়ে আমরা 2024-এ এসে শিক্ষার্থীদের হাতে আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি।
জনগণের, আমরা যদি এটাকে অন্তর্বর্তীকালীন সরকারও বলি, তারপর আমরা বলতে হবে এটা জনগণের ইলেক্টেড একটা গভর্নমেন্ট, যদিও সেটা আনঅফিসিয়াল, বাট একটা আনঅফিসিয়াল হলেও এটা জনগণের ইলেক্টেড গভর্নমেন্ট এটা হয়েছে। তো সেখানে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা যে কাজটি করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সর্বজন স্বীকৃত। কারণ আপনি দেখবেন যে একটা বাচ্চা থেকে শুরু করে একটা একদম মধ্যবয়স্ক থেকে শুরু করে সবাই তার দৈনিক সময়, একটা নির্দিষ্ট সময় সে হচ্ছে তার এই কাজে ব্যয় করছে। জি। এবং আমার মনে হয় এই সময় অ্যাডাপ্টেশনের মাধ্যমে যেই ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করতেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে 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 এই যে মানুষের মধ্যে যে ঘৃণা এবং ক্রোধের সৃষ্টি হয়েছিল একটা সময় পর্যন্ত, যে ট্রাফিক গেলেই শুধু ঘুষ নিবে, একটা গাড়ি আটকাতে পারলে 500 টাকা নিয়ে ছেড়ে দিবে, এই বিষয়টাকে দূরীভূত করার এই সময় এই সুযোগ হবে। তো আমি এই বিষয়ে সম্পূর্ণ আশাবাদী। সে একই সাথে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে কনসার্ন হওয়ার মাধ্যমে আরও যে জিনিসটা বাড়ছে, তারা ট্রাফিক রুলসগুলো তারা সেই সম্বন্ধে তারা জানতে পারছে, তারা এটাকে স্টাডি করছে, তারা ভবিষ্যতে তারা যখন নিজেরা ট্রাফিক বিষয়ে যখন যাবে, তারা যখন নিজেরা নিজেদের গাড়িগুলোকে ড্রাইভ করবে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের এই ধরনের প্র্যাকটিসটা থাকার কারণে তারাও আইনটি মানবে এবং তারা তাদের আশেপাশে আত্মীয় স্বজন থেকে তাদের বাবা মাকে এই আইনটি মানতে বাধ্য করবে। ধন্যবাদ জানাচ্ছি। মোসাদ্দেক আলীর কাছে একটু আসতে চাই। আসলে আলোচনা করতে পারা এবং সমালোচনা করতে পারার নামই তো আসলে মানে বাক স্বাধীনতা। যারা এখন ধরেন রাষ্ট্র ক্ষমতা যারা এখন পরিচালনা করছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই এইটিও আছে যে আপনারা ভ্যানগার্ডের মতো থাকবেন, ভালো করলে প্রশংসা, খারাপ করলে সমালোচনা, এবং প্রতি বিপ্লব যেন না হতে পারে মিথ্যা কোনো গুজবের উপরে ভিত্তি করে। সেই জায়গায় আপনাদের সারা দেশের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন আছে, সমন্বয় কি এখন আপনাদের মধ্যে আছে? কিভাবে করছেন? যে আমাদের সকলের মাঝেই সমন্বয় রয়েছে, কিন্তু 5 আগস্টের পরে, বিপ্লবের পরে যেটা দেখা গেছে, বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী যারা ছিল, যারা শিক্ষার্থীদের আন্দোলনের উপর হামলা করেছে, তাদের রক্তাক্ত করেছে, গুলি করে শহীদ করেছে, তাদের যারা বড় নেতা ছিল তারা তো অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু অধিকাংশে আওয়ামী সন্ত্রাসীরা তারা কিন্তু চলে যায় নাই। তারা এদেশের মানুষের মাঝেই মিশে গেছে এবং সাধারণ মানুষের মাঝে মিশে যেয়ে তাদের নিজেদেরকে সমন্বয় পরিচয় দিয়ে বা বিভিন্নভাবে পরিচয় করে তারা লুটতরাজ, ধ্বংসযজ্ঞের সাথে নিজেদেরকে সামিল করছে এবং মানুষদেরকে সীমাহীন আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে। তো এই পরিস্থিতিতে আপনার হিন্দু ভাইদের বাড়িতে হামলা বলেন বা অন্য যাদের বাড়িতে লুটপাট হচ্ছে না কেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের সুবিধাভোগী যারা আছে তারা জড়িত হয়ে পড়ছে। তো এই পরিস্থিতিতে আমরা হিন্দু ভাইদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াগুলো কীভাবে তাদের যে আধিপত্যটা হারিয়ে গেছে সেই আধিপত্য পুনরুদ্ধারের জন্য গুজব ছড়িয়ে আপনাদের কীভাবে উস্কানি দিচ্ছে, কীভাবে আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনাদের উপর হামলা হচ্ছে। কিন্তু আপনারা তো চোখ দিয়ে এটা দেখতে পাচ্ছেন। এর মতো অবস্থায় আপনারা কেউ অন্য দেশের প্রভুত্বের শিকার যাতে না হন বা ব্যবহার যাতে কেউ যাতে আপনাদেরকে না করতে পারে সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং কারো উস্কানিতে পা দিবেন না। আপনারা দেখতে পেয়েছেন যে গোবিন্দ প্রমাণিক, যিনি আপনাদের দায়িত্বশীল নেতা হিন্দু মহাজোটের, তিনি বলেছেন যে কোনো হিন্দুর বাড়িতে বা সংখ্যালঘুর বাড়িতে এই জন্য হামলা হয় নাই যে উনি হিন্দু বা অন্য ধর্ম সংখ্যালঘু, এই কারণে হামলা হয় নাই। হামলাগুলো সব রাজনৈতিক, দেখা গেছে বেশিরভাগ হচ্ছে আওয়ামী পরিবারের সাথে জড়িত। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই যে কোনো ধরনের হামলাকারীকে রেহাই দেওয়া হবে না। 15 বছর ধরে বাংলাদেশে যেভাবে আবর্জনা জমেছে প্রতিটা প্রতিষ্ঠানে, সে আবর্জনা পরিষ্কার করতে একটা সময় প্রয়োজন রয়েছে, রাতারাতি কোনো পরিবর্তন হয় না। আমাদের একটু সময়ের প্রয়োজন রয়েছে। কিছু সময়ের মধ্যেই দেশটাকে স্থিতিশীল অবস্থায় আনতে পারলেই যারা অরাজকতা করেছে, বিভিন্ন জায়গায় ক্ষোভ মেটানোর জন্য হোক বা অন্য কোনোভাবে লুটতরাজ বা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য হামলা করেছে, প্রত্যেক অরাজকতা সৃষ্টিকারী ব্যক্তিকে ধরে এনে আইনের আওতায় এনে কঠোর বিচারের মুখোমুখি করা হবে। সুতরাং দেশবাসীর প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না, আপনারা নিজেদের উপর হিম্মত রাখুন, নিজেদের উপর ভরসা রাখুন, কারণ আপনারা এই দেশকে গড়েছেন, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং আপনাদের উপর প্রভুত্ব বিস্তার করবে, আপনাদের উপর খবরদারি করবে এমন ক্ষমতা পৃথিবীর কারণেই। আপনারা যদি একত্রিত থাকেন, কেউ আপনাদেরকে কোনো ধরনের বাধাগ্রস্ত করতে পারবে না, আপনাদের বাক স্বাধীনতা বা অন্য কোনো স্বাধীনতায় বাধাগ্রস্ত করতে পারবে না। এই স্বাধীনতা আপনারাই যদি একত্রিত থাকতে পারেন, আপনারা এটাকে বহাল রাখতে পারবেন। আর যেটা বলতে চাই যে অনেকেই হাহুতাশ করতেছেন যে আমাদের গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে এতদিন হলো, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এতদিন কোথায় অনেকে বলছেন আর কি, কেউ বলছেন এই স্বাধীনতাকে আমরা চাচ্ছিলাম কিনা বা এই ধরনের একটা পার্সেন্টেজ কেউ হতাশায় ভুগতেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কিছুটা সবাই ধৈর্য ধরুন। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা সকলের মতানৈক্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আমরা। আপনারা কিছুটা সময় দিন, আপনারা
কিছুটা সময় গেলেই আপনারা দেখতে পাবেন যে আপনারা কাদের উপর আমি আস্থা একটু সময় কম, আমি একটু আশা ভাইয়ের কাছে আসি। সময় নিয়েই বারবার কথা হচ্ছে, এই সরকারকে প্রথম দিন থেকেই সময় কত সময়ের জন্য এসেছেন এই প্রশ্নগুলো করা হচ্ছে, কিন্তু তারা তো বলেছেন তারা তো সংস্কার করতে চান, তারা শুধু নির্বাচন করে দেওয়ার জন্য দায়িত্ব নেননি বলে আমাদের কাছে তো প্রতীয়মান হয়। সে প্রসঙ্গে আপনার বক্তব্য। জি, প্রথম কথা হচ্ছে কি যে এই সরকারটি যে গঠিত হয়েছে কোন আইনে? কোনো আইনে না, কারণ যে ডক্ট্রিন অফ নেসেসিটি তার People's will। হ্যাঁ, জনগণের ইচ্ছা, দেশের স্বার্থ, প্রয়োজনীয়তা, মানুষের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রকে আপনার পরিচালনা করা এই সংকটময় মুহূর্তে। সেই জন্য পরে নিশ্চয়ই আমরা জানি যে 111 সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে তাদের পুরো 2 বছরের শাসনকে কিন্তু পরে বৈধতা দেওয়া হয়েছে সংবিধানে, এখানেও তাই করা হবে। তাহলে এই কাজটা তো দেশের সাথে, জাতির সাথে, মানুষের সাথে করছে, এবং দেশের অধিকাংশ মানুষ, প্রায় সব মানুষ, কিছু অপরাধী বাদ দিলে প্রায় সব মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা কাজ করছে। ফলে এই সরকার যে কাজ করার জন্য এসেছে, মানুষ তাদের কাছে যে কাজ করার দায়িত্ব দিয়েছে সেটা তাদেরকে করতে দেবেন না। মানে বসতে না বসতেই আপনি বলতেছেন যে কবে যাবেন, এটা তো হইল না। এখন যেই দায়িত্ব তারা নিয়েছে বা জনগণ যে দায়িত্ব তাদেরকে দিয়েছে, এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে দায়িত্ব তাদেরকে দিয়েছে, এই কাজটা কি ছোটখাটো? এটা কোনো রাজনৈতিক দলকে দিলে 100 বছরে করতে পারবে না। তো তাদেরকে আপনি, আমি সময় বলছি না কেন, কারণ অনেকে মনে করে যে এরা স্থায়ী হয়ে যাবে, এরা আর যাবে না, বিরাজনীতিকরণ হবে, গণতন্ত্র থাকবে না, হ্যান ত্যান, এরকম বলার লোকের তো অভাব নাই, বলা শুরু করেছে টুকটাক। আমি অবাক হব না কদিন পরে যদি আওয়ামী লীগ বিএনপি একজোট হইয়া এই সরকারের বিরুদ্ধে নামে, তাতেও আমি অবাক হব না, কারণ তারা সেই লুটপাটের, সেই শোষণ নির্যাতনের, সেই পুরনো কায়দার শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, ওটার মধ্যেই তারা আছে, বেরিয়ে আসতে পারে নাই। সংস্কারের কথা তরুণ প্রজন্ম বলছে, জনগণ সমর্থন করছে, এই সংস্কারের উদ্যোগ কিন্তু 1/11 সরকারও নিয়েছিল। অনেক ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন আমরা দেখেছিলাম, সেগুলো কিন্তু আর টেকে নাই, সেগুলো ধারাবাহিকতা ছিল না, সেগুলো পরবর্তী রাজনৈতিক সরকার এসে অনুসরণ করে নাই। এবারও যে সংস্কারগুলো তারা করবে, আমি ধরে নিচ্ছি যে আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার, বিচারিক সংস্কার বা প্রশাসনিক সংস্কার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং নানান শ্রেণী পেশার মানুষের ক্ষেত্রে যদি বলি, এগুলো তো বাস্তবায়ন করতে গেলে, কার্যকর করতে গেলে এখন তারা তাদের কর্তৃত্ব অনুযায়ী যেই ভাবে তারা সরকার গঠন করেছেন করবেন, এগুলোকে তো আইনি কাঠামোর মধ্যে আনতে হবে, বৈধতা দিতে হবে পরবর্তী নির্বাচিত সংসদের। তার আগে নির্বাচন করতে হবে, সেই নির্বাচনে কারা আসবে, এই যাদের নিয়ে আমরা সমালোচনা করছি এই দলগুলো। ফলে এই কাজগুলো যদি তাদেরকে নিয়ে না করি, দুদিন পরে নষ্ট করে ফেলবে। এই জায়গাটা একটা বোঝাপড়ার একটা বিরতি নিয়ে আমরা, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই আলোচনার শেষবারের মধ্যে বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আসলে রাজনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করে এবং সেটি মূলত সমাধানের জায়গা। আসলে কেমন রাজনীতি আমরা দেখতে চাই, এই রাজনীতি নিয়ে আসলে তরুণদের অনেক ভাবনা আছে। আমি একটু নাইম আবেদিনের কাছে শুনি যে কেমন পলিটিক্স আপনারা দেখতে চান ভবিষ্যতে। দেখেন, রাজনীতির বিভিন্ন জায়গা আছে। আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটেই বলবো। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনীতি করাটা নিষিদ্ধ, ব্যান করে দেওয়া আছে, ইন ক্যাম্পাস রাজনীতি এখানে ব্যান। সো এটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক স্ট্রাকচারটা, ছাত্র রাজনীতির যে স্ট্রাকচারটা, সেটা ছাত্রদের অনুকূলে ছিল না। অর্থাৎ সেটার কারণে যে ছাত্ররা বেনিফিটেড হবে সেটা কখনো হয়নি, যার কারণে প্রশাসন সেটাকে বাধ্য হয়েছে ব্যান করার জন্য। সো আমি মনে করি বাংলাদেশের যে এই ছাত্র রাজনীতি, যে ইউনিভার্সিটির যে প্রেক্ষাপট বা যে স্ট্রাকচার, সেটাকে পরিবর্তন আনতে হবে। সেখানে দুইটা বিষয় আমি দুইটা প্রস্তাব রাখতে পারি, বা আমার ধারণা মতে দুই ওয়েতে সেটা করা যায়। সেটা হচ্ছে, আপনি যদি সকল ধরনের পলিটিক্যাল পার্টি বা রুলিং পার্টির যে স্টুডেন্ট উইং, সেই পরিচয় যদি রাজনীতি ক্যাম্পাসে না করে, আমরা যদি ছাত্র সংসদের ব্যবস্থা করি, অর্থাৎ এখানে সাধারণ শিক্ষার্থীরা একটা ছাত্র সংসদ করবে, সেখানে তারা সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি সেই ইউনিভার্সিটির ইলেক্টেড হবে, যে ছাত্রদের অধিকার আদায় বা যে কোনো ধরনের ছাত্রদের উপর অত্যাচার অনাচার সেই বিষয় নিয়ে কথা বলে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমাদের এই সাবকন্টিনেন্টে উত্তরাধিকার সূত্রে রাজনীতিটা খুবই বেশি। আপনি যদি আমেরিকাতে দেখেন, সেখানে বারাক ওবামার মেয়ে চাইলেই কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে না, কিন্তু বাংলাদেশে কিন্তু এইটাই চলে আসছে। এবং যতদিন পর্যন্ত না এই রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি এমপি, আমার ছেলে এমপি, তার ছেলে এমপি, এই বিষয়টা, আমার বাবা এমপি ছিল ধরেন,
তো যদি আমার বাবা এমপি হয়, সে না হলে সেটার জন্য যোগ্য ছিল, এখন আমি যে সেটার জন্য যোগ্য হবো সেটা তো কোনো ইয়ে না। তো এই উত্তরাধিকার সূত্রে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং ইন ক্যাম্পাস বা সব জায়গায় তখন রাজনীতিটায় সবাই সেই দিকে ধাবিত নাইম, হবে। ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার কি মনে হয় আসলে পলিটিক্যাল কালচার নিয়ে আমাদের কি করা উচিত? না, আমি একেবারে শুরুতে বলতে চাই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা, লেজুর ভিত্তিক বলতে বলছি যে আমি আমার অমুক ভাই এগিয়ে চলো, আমি আছি তোমার পিছনে, তুমি যা ইচ্ছা তাই করবে এবং আমি তোমার পিছনে সহমত ভাই থাকবে, সহসভাপতি একের পর এক থেকে যাবে, যা ইচ্ছা তাই করবে, আমি সহমত ভাই সহমত বলে তোমার সাথে সাথে থাকবো। এই বিষয়টা প্রথমত বন্ধ করতে হবে। দ্বিতীয়ত গিনিপিগ হিসেবে ব্যবহার করা, ছাত্রদেরকে দেখা যায় বড় বড় পলিটিক্যাল পার্টি যারা তাদেরকে তাদের ছাত্র যেই সংগঠনগুলো থাকে, ছাত্রলীগ বলি বা ছাত্র দল বলি, ছাত্র শিবির বলি, সেখানে একটা উপর থেকে পলিটিক্যালি যে নির্দেশ আসে তারা সেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ছাত্রলীগ শুরু করছে বা ইন্টারাপ্ট করলাম, সরি। আচ্ছা, ইটস ওকে, রিয়েলি ফাইন। হ্যাঁ, এটা ট্রু যে উপর থেকে যে আওয়ামী লীগ যে নির্দেশ দিবে ছাত্রলীগ সেটা মেনে নিবে এবং তাদের চেয়ারম্যান থেকে শুরু করে এভরিথিং তাদেরকে টাকা পয়সা কিংবা অন্য কোনো বিনিময় কোনোভাবে হোক তাদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করবে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে যে বয়সসীমা নির্ধারণ করা। একটা যখন টোকাই লীগ যে বলা হচ্ছে, শিশু লীগ বলা হচ্ছে, তো তার পরে আমরা শুনেছি নবজাতক লীগ হয়তো আসছে সামনে, তো হ্যাঁ পশু লীগ তো আসছে। তো এই বিষয়গুলোকে একটা বাচ্চা যে ইতিহাস তার এটার সাথে আরেকটা সম্পর্কিত বিষয় হচ্ছে সঠিক ইতিহাস, সে জানে না ইতিহাস কি। জয় বাংলা স্লোগান দিলেই আমি একটা মূর্ত প্রতীক, আমি হচ্ছে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটা কুঠারাঘাত করতে পারবো। এই বিষয়গুলোকে টোটালি রিভিউ করতে হবে। সেই জায়গায় সঠিক ইতিহাস যদি শেখানো হয় তাহলে আমার মনে হয় সে বুঝতে পারবে যে আসলে সে কোন দিকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোসাদ্দেক আলী, আপনার কাছে শুনি আসলে পলিটিক্যাল সেন্সিবিলিটি, পলিটিক্যাল স্ট্রাকচার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশের এই অঞ্চলের ইতিহাস 1000 বছরেরও পুরনো, কিন্তু বরাবরই আমরা ইতিহাস যখন পড়ি দেখতে পাই যে বাংলাদেশ অঞ্চলটা বরাবরই হচ্ছে ভিনদেশীদের দ্বারা শাসিত হয়ে আসছে। বাংলাদেশ এই অঞ্চলটা কখনো বিশ্বের দরবারে নেতা হয়ে উঠতে পারে নাই। আমরা চাই যে বাংলাদেশের সমকালীন সময় যারা স্বাধীন হয়েছে, কাছাকাছি সময়ে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রি যদি বলেন, তারা আজ কোথায় পৌঁছে গেছে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে। অনেক ছোট ছোট দেশ তারা আজকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের কথা বিশ্ব অন্যান্য দেশগুলো শুনতে বাধ্য হচ্ছে বা শুনতে তাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে, গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। তা আমরা চাই যে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশে বিশ্বের দরবারে শুধু তারা মাথা তুলে দাঁড়াবে না সব অর্থনীতি বা অন্যান্য সকল ক্ষেত্রে, বরঞ্চ তারা নেতার আসনে অধিষ্ঠ হবে এবং বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশকে হচ্ছে আলাদা করে মূল্যায়ন করবে। যেমন আমেরিকা বা অন্যান্য দেশগুলোকে যেভাবে মূল্যায়ন করে, আমেরিকা, রাশিয়া বলেন বা আর অন্য চীন, অন্য কান্ট্রিগুলোকে যেভাবে বলেন, বাংলাদেশকে সেভাবে মূল্যায়িত করবে। সেই রকম মূল্যায়ন করার জন্য এদেশের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনীতিতে ডেভেলপ করতে হবে। বাংলাদেশের অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থায় আছে, আপনারা জানেন। সেই অর্থনীতিকে উন্নত মানে নিয়ে যেতে হবে এবং হচ্ছে এবং এদেশের রাজনৈতিক দল যারা বিবদমান আছে তাদের প্রত্যেককে দলের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, দেশের জনগণের স্বার্থে কাজ করতে হবে। তারা যখন জনগণের স্বার্থে কাজ করবে তাহলে এই দেশের সকল মানুষ গড়ে উঠবে এবং প্রত্যেক মানুষের হচ্ছে নিজের ব্যক্তিগতভাবে। ধন্যবাদ জানাই। আশরাফ ভাই, আপনাকে দিয়ে শেষ করব। আসলে প্রশ্ন করে সময় নষ্ট করতে চাই না, কনক্লুশন। না, রাজনৈতিক সংস্কার বা পরিবর্তনের ব্যাপারে আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অনেক কিছু বলেছেন। এই কাজগুলোর সাথে আরো অনেক কিছু যুক্ত করা যেতে পারে। কিভাবে আমরা রাজনীতিটাকে পরিশুদ্ধ করব, গণতান্ত্রিক করব, জবাবদিহি করব, জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি ছাড়া দেশ চলবে না, সমাজ চলবে না, এটা আমরা জানি। সেই রাজনীতিটা যে মানে দূষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, দুর্বৃত্তায়নের শিকার হয়েছে এবং সেই রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে কিন্তু গোটা দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, সকল পেশার মানুষ আপনার দুর্বৃত্তায়নের শিকার হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অনেক কিছু করণীয়। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বলি, রাজনীতি, রাষ্ট্র, সরকার, প্রশাসন, যা যা কিছু আছে একটা দেশ মানে চালু রাখার জন্য, সচল রাখার জন্য, সব ক্ষেত্রে নজরদারি করার কাজটা হচ্ছে গণমাধ্যমের। সেই গণমাধ্যমের স্বাধীনতা আগে দরকার। আমি যে মানুষের স্বাধীনতা এবং রাষ্ট্র, সমাজ, রাজনীতি, গণতন্ত্র সবকিছুকে শুদ্ধ করতে চাই, এটা হচ্ছে কিনা ঠিক মতো, না হলে পরে কোথায় সমস্যা আছে ধরিয়ে দেওয়া, সেই কাজটা গণমাধ্যম করে। গণমাধ্যমের স্বাধীনতা আগে দরকার। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তোষামোদীর গণমাধ্যম এবং তোষামোদী বাদ দিতে বলেছেন এবং তার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলেছেন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলি যে কতিপয় মানুষের জন্য গোটা গণমাধ্যম কলঙ্কিত কেন হবে? গণমাধ্যমের উপরে সরকারের নিয়ন্ত্রণ যতটা না, মালিকের নিয়ন্ত্রণ যতটা না, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ দালালদের। ফলে প্রত্যেকটা গণমাধ্যমে যে দালাল শ্রেণী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে, জনগণের কাছে হেয় করেছে, আমাদেরকে শত্রু বানিয়েছে,
আগে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, গণমাধ্যমগুলো শুদ্ধ করা দরকার, গণমাধ্যমের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করা দরকার। তখন আপনি দেখবেন যে সমাজের যে কোনো অনাচার যা কিছু হয় সেগুলো গণমাধ্যম স্বাধীনভাবে তুলে ধরে জি। দেশ এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ আশা ভাই করতে আপনাকে পারে। ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে এখানে শেষ করছি, কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। শুভরাত সবাইকে।